Hello everyone, welcome to Juggernaut. I hope you are doing well. তো আমরা যে PYQ সিরিজ স্টার্ট করেছিলাম, অ্যানসিয়েন্ট কমপ্লিট হয়েছে, মডার্নের অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি। মিডিলে পলিটি স্টার্ট করেছিলাম, একটা ভিডিও আপলোড করে ওটা পজ রেখেছি। মডার্নটার ডিমান্ড একটু বেশি দেখলাম, তাই মডার্নটা আপলোড করছি। ওকে, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখে নাও। প্লেলিস্ট তৈরি করা আছে আমার চ্যানেলে, WBCS PYQ সলভ সিরিজ এরকম কিছু বলে একটা করেছি। যাই হোক, আর এই পিডিএফ পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এই পিডিএফ এর জন্য টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে ক্লিক করবে অ্যান্ড ওখান থেকে জয়েন হয়ে যেতে পারো। ওকে, তো চলো উইদাউট ডিলে শুরু করি। আজকে প্রথম প্রশ্ন দেখো কি বলছে, ডিউরিং হুজ গভর্নর জেনারেলশিপ ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ ইন্ট্রোডিউস। কার গভর্নর জেনারেলশিপের সময় ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয়েছিল? কার সময় হয়েছিল বলো? এটা হয়েছিল লর্ড কর্নওয়ালিসের সময়। লর্ড কর্নওয়ালিসকে সেই জন্য কি বলা হয়? ফাদার অফ, এখানে দেখো লেখা আছে, এগুলো লিখছি না কর্নওয়ালিসের ব্যাপারে, এখানে লেখা আছে দেখো। কর্নওয়ালিস কবে থেকে কবে ছিল? 1786 থেকে 1793। সেকেন্ড গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস। ওকে, এনাকে দেখো ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয়। তাছাড়াও ওনার সময় ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল, থার্ড মাইসোরর, মনে করো টিপু সুলতানের সঙ্গে যুদ্ধ হচ্ছে ইংরেজের, ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। তোমাকে অনেক সময় জিজ্ঞেস করে যখন ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম হয় তখন কে গভর্নর জেনারেল ছিলেন? আনসার কি হবে? লর্ড কর্নওয়ালিস। তাছাড়াও তিনি এই যে ডিস্ট্রিক্ট জাজের ব্যাপারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ডিস্ট্রিক্ট জাজের পোস্ট উনি ক্রিয়েট করেছিলেন। আর একটা ইম্পর্টেন্ট কি, ইনি রেভিনিউ এর ব্যাপারটা সিভিল জুরিসডিকশন থেকে আলাদা রেখেছিলেন। ক্লিয়ার? কর্নওয়ালিস কোড, ফার্স্ট পারসন কোডিফাই লজ কর্নওয়ালিস কোড, মানে কি যতগুলো ল আছে সবগুলোকে একটা জায়গায় কোডিফাই করা, মানে কি একটা জায়গায় লিপিবদ্ধ করা বা একটা জায়গায় সুন্দর করে তৈরি করেছিলেন। ক্লিয়ার হয়েছে? সেই জিনিসটা উনি করেছিলেন, এটাকে বলা হয় কর্নওয়ালিস কোড। এই 1793 সালে করেছিলেন, এই কর্নওয়ালিসই করেছিলেন। এবং 1793 সালে আর একটা ইম্পর্টেন্ট জিনিস করেছিলেন, ইন্ট্রোডাকশন অফ পার্মানেন্ট সেটেলমেন্ট। এই পার্মানেন্ট সেটেলমেন্টকে কি বলা হয়? সানসেট ল বলা হয়। কি ল বলা হয়? সানসেট ল বলা হয়। ওকে, এই পার্মানেন্ট সেটেলমেন্ট জমিদারিদের জমিদারিত্ব দেওয়া হতো, ওপেন বিডিং হতো, দিয়ে যে বেশি বিড বলতো তাকে ওই জায়গার জমিদারিত্ব দেওয়া হতো, ট্যাক্স কালেকশনের দায়িত্ব দেওয়া হতো। সো এটাকে সানসেট ল বলা হয়। ক্লিয়ার? তাহলে আমার এটা জনশোরটা এক্সট্রা এখানে এসছে, জনশোরের সময় ফার্স্ট চ্যাপ্টার একটা এসেছিল, এটা দেখে নিলে। কিন্তু কর্নওয়ালিসের মোটা মোটা কথাই এগুলো হলো ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস ছিলেন কর্নওয়ালিস। এবার আমি এক্সট্রা পয়েন্টের কথা বলবো, এক্সট্রা পয়েন্টগুলো কি কি সেগুলোই ইম্পর্টেন্ট, সেগুলোই পড়তে হবে। ওকে, কর্নওয়ালিসের সময় আরো যদি বলা হয়, সংস্কৃত কলেজ তৈরি হয়েছিল এই লর্ড কর্নওয়ালিসের সময়, মনে করো। কোথায় সংস্কৃত কলেজ? অ্যাট বেনারস, বাই কে? ডানকান। এই ডানকান, জোনাথন ডানকান, বোম্বের উনি কে ছিলেন? গভর্নর ছিলেন। ওকে, বোম্বের উনি গভর্নর ছিলেন। ক্লিয়ার? একটু দাঁড়াও, হ্যাঁ। তাহলে এই ডানকান ছিলেন বোম্বাইয়ের গভর্নর। একজন 1700, মনে করো ওই চার্টার অ্যাক্টের মাধ্যমে কি করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে উপরে রাখা হলো, বাকি তিনটে জায়গার বোম্বে এবং মাদ্রাজের জায়গাগুলো কি করা হলো, গভর্নর পোস্ট দেওয়া থাকলো, মানে ওনার নিচে কাজ করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই জোনাথন ডানকান সংস্কৃত কলেজ তৈরি করলেন বেনারসে এই কর্নওয়ালিসের টাইমে। ক্লিয়ার? তাই এতগুলো হলো। তাছাড়া বিহারের সেপারেশন হয়েছিল এই সময়ে। এক্সট্রা পয়েন্ট আমি যদি আরো বলি, ডালহৌসির সময়ে অনেকগুলো জিনিস হয়েছিল। কি? একদিক থেকে বলছে, এগুলো নোট করবে, তোমাদের খুব কাজে লাগবে। PWD ডিপার্টমেন্ট ইনি চালু করেছিলেন। আজকালকার যে PWD দেখতে পাও উনি চালু করেছিলেন, এর জন্য ওনাকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়াও বলা হয় অনেক সময়। ক্লিয়ার? রেলওয়ে, রেলওয়ে স্টার্ট করেছিলেন কত সালে? 1853 সালে রেলওয়ে স্টার্ট করেছিলেন। কোথায়? মুম্বাই টু থানে। লর্ড অফ ডালহৌসি এই সময় সতী, সতী বলছি, উইডো রিম্যারেজ, বিধবা বিবাহের যে ব্যাপারটা,
বিদ্যাসাগরের এফোর্টে যে ব্যাপারটা এসেছিল, উইডো রিম্যারেজ, বিধবা বিবাহের এই ব্যাপারটা ড্রাফট হয়েছিল, মনে রাখবেন 1856 ইয়ার এই সালে এটা ড্রাফট হয়েছিল, কিন্তু ফাইনালাইজ কোন সময় হয়েছিল? ক্যানিং ফাইনালাইজ করেছিল, এটা যেন মনে থাকে। ক্লিয়ার? আর ডক্ট্রিন অফ ল্যাপস ইম্পর্টেন্ট, সত্য বিলোপনতি, যেটা বাংলায় ডক্ট্রিন অফ ল্যাপস ইনি করেছিলেন। আর যদি ইম্পর্টেন্ট পয়েন্ট বলো তাহলে টেলিগ্রাফ লাইনও হয়েছিল, ফার্স্ট টেলিগ্রাফ লাইন, ফার্স্ট টেলিগ্রাফ লাইন কোথা থেকে? ডায়মন্ড হারবার থেকে কলকাতা, ডায়মন্ড হারবার থেকে কলকাতা ফার্স্ট টেলিগ্রাফ লাইন হয়েছিল। ওকে, নেক্সট পোস্ট অফিস অ্যাক্ট। এই যে পোস্ট অফিস অ্যাক্ট, এটাও কিন্তু একটা মহাবিদ্রোহের 1857 সালে যে গ্রেট রিভল্ট হয়েছিল, সেই 1857 সালে গ্রেট রিভল্টের একটা কারণ ছিল এই পোস্ট অফিস অ্যাক্ট। এই পোস্ট অফিস অ্যাক্ট 1854 উনি চালু করেছিলেন। এতগুলো পয়েন্ট বললাম আমি ডালহৌসি থেকে, আরো অনেক আছে, সেগুলো এখন গেলাম না, পরে যখন আসবে তখন বলবো, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, তখন একটা কোশ্চেনে অনেকগুলো হয়ে যাবে। কার্জন দেখতে পাচ্ছ, কার্জনের সময় যদি আমি ইম্পর্টেন্ট পয়েন্ট বলি তাহলে কি হবে? পার্টিশন অফ বেঙ্গল, পার্টিশন অফ বেঙ্গল, বেঙ্গলের পার্টিশনের ব্যাপারটা বলা হয়েছিল। আর কি? ইউনিভার্সিটি অ্যাক্ট, ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 সালে এসেছিল। প্রিজার্ভেশন অফ মনুমেন্টস অ্যাক্ট, এই যে মনুমেন্টের ব্যাপারগুলো, স্থাপত্যগুলো প্রিজার্ভ করতে হবে, এটাও উনি এনেছিলেন 1904। তাছাড়াও র্যালে কমিশন, কি কমিশন? র্যালে কমিশন ওনার সময় হয়েছিল। সালটা কত র্যালে কমিশনের? 1902 নাগাদ র্যালে কমিশন হয়েছিল। আরো যদি বলি কার্জনের সময়, এই কার্জনের সময় ইয়ং হাজব্যান্ড কমিশন গিয়েছিল তিব্বতে। কি? ইয়ং হাজব্যান্ড কমিশন তিব্বতে গেছিল 1905-এ। এই লর্ড কার্জনের একটা বিখ্যাত উক্তি আছে, পার্টিশন অফ বেঙ্গল করার সময় উনি বলেছিলেন, আই উইল গিভ ইউ এ মুসলিম স্টেট। এটা কে বলেছিলেন? লর্ড কার্জন বলেছিলেন। ক্লিয়ার? আর একটা বলেছিলেন যে বেঙ্গল পার্টিশন ইজ এ সেটেলড ফ্যাক্ট, এটা বলেছিলেন লর্ড কার্জন। এটার এগেনস্টে, এটার রিপ্লাইয়ে আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে আনক্রাউন্ড কিং অফ বেঙ্গল বলা হয়, বা এ নেশন ইন মেকিং যে বইটা লিখেছেন, ওই সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি বলেছেন? যে আই উইল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেলড, এটা বলেছিলেন। ওকে, তাহলে এটা কি হলো? এতগুলো কথা সব লর্ড কার্জনের সময় হয়েছিল। বেন্টিংকের কথা যদি বলি, বেন্টিং এর সময়ও কিছু একটা ইম্পর্টেন্ট কিছু বলে দিই। ফাগি যে সাপ্রেশন, ফাগি সাপ্রেশন, ফাগি, ফাগি যে সাপ্রেশন উনি করেছিলেন। আর কি? সতী ব্যান করেছিলেন, সতীদাহ প্রথা ব্যান করেছিলেন। ওকে, একটু ধরো তো। চলো, সতী ব্যান করেছিলেন এই সময়ে, ক্লিয়ার হয়েছে। আর ল কমিশন তৈরি হয়েছিল, ইনার সময় কি হয়েছিল? ল কমিশন তৈরি হয়েছিল 1834-এ ল কমিশন তৈরি হলো। আর যদি বলি ম্যাকলে-মিনিট তো এই সময় এসেছিলেন 1835-এ, যে ম্যাকলে-মিনিট কি বলেছিলেন? ম্যাকাওলে মিনিট, যে ম্যাকলে মিনিট কি বলেছিলেন? ডাউন ফিল্ট্রেশন থিওরির কথা বলেছিলেন। আর ইংলিশটা কি হয়েছিল? অ্যাজ এ মিডিয়াম অফ এডুকেশন, ক্লিয়ার হয়েছে, বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়েছিল। তাহলে এতগুলো পয়েন্ট গেল। কার গভর্নর জেনারেলশিপের সময় আমাদের আইসিএস ইন্ট্রোডিউস হয়েছিল? আনসার হলো লর্ড কর্নওয়ালিস। এগুলো বলে দিয়েছি। চলো পরেরটা, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে তোমাকে, ইন হুইচ ইয়ার ওয়াজ পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস্ট? কোন বছর হয়েছিল? সবাই জানো 1784-এ প্রথম বছর রেগুলেটিং অ্যাক্ট আসলো। এই যে 1773 প্রথমে, এটা ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট, যে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলাতে যে ডাবল গভর্নমেন্ট শুরু হয়েছিল, দ্বৈত শাসন, সেই দ্বৈত শাসনটাকে অফ করা হলো। আর কি করা হলো? গভর্নর অফ বেঙ্গলকে
এখানে কি করলেন, এখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল স্টার্ট হলো। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথম কে ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল যদি বলা হয়, ওয়ারেন হেস্টিংস ছিলেন। ওকে, তাহলে এটা হলো এখানকার 1858। এই 1784 সালে একটা ইম্পর্টেন্ট আর একটা জিনিস হয়েছিল, কি বলতো? 1784 সালে ইম্পর্টেন্ট হয়েছিল, এশিয়াটিক সোসাইটি ফাউন্ড হয়েছিল, মনে করো উইলিয়াম জোন্স করেছিলেন। এশিয়াটিক সোসাইটি কে করলেন? উইলিয়াম জোন্স, এটা চালু করেছিলেন। 1858 কে কি বলা হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল, 1857 রিভল্ট হলো, এটাকে কি বলা হয়? গুড গভর্নেন্স অ্যাক্ট বলা হয়। এটার মাধ্যমে কি করা হলো? গভর্নর জেনারেল অফ যে ইন্ডিয়া ছিল, ইন্ডিয়াটাকে ভাইসরয় করা হলো। আর একটা জিনিস করা হলো কি, সেক্রেটারি অফ স্টেট একটা পোস্ট তৈরি করা হলো। আর একটা কি, কোম্পানির হাত থেকে পুরো শাসন ব্রিটিশ কিং এর কাছে চলে গেল, ক্রাউনের কাছে চলে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে এতগুলো পয়েন্ট ছিল। তাহলে পিটস ইন্ডিয়া কবে পাস হয়েছিল? 1784 সালে। বোঝা গেল? পরেরটা, হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ রিপ্লেসড বাই ইংলিশ অ্যাজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 1835? 1835 যে ম্যাকলে মিনিট আসলো, মনে করো এই ম্যাকলে মিনিটই কি করলো, সাজেস্ট করলো তোমাকে কি করার জন্য, যে ইংলিশটাকে মিডিয়াম অফ এডুকেশন করতে হবে বা এটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করতে হবে। সেটা কি কারণে হয়েছিল? এখানে যদি আমি একটা ছোট্ট গল্প বলি, এটা কার রিকমেন্ডেশন হয়েছিল? ম্যাকলে মিনিটের। ম্যাকলে মিনিটের তোমাকে বললাম লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় হয়েছিল। তাহলে কোন সময় হয়েছিল এটা যদি বলা হয় তোমাকে, কোন সময় ইংরেজিটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল? ডিউরিং বেন্টিং, ডিউরিং বেন্টিং। তাহলে আনসার কি বলো, ভালো মতো শোনো। এখানে একটা গল্প বলি। 1813 সালে তুমি মনে করো তো, একটা চার্টার একটা এসেছিল, যেখানে বলা হয়েছিল যে ইন্ডিয়ানদের 1 লাখ পার অ্যানাম, মানে প্রত্যেক বছর তোমাকে কি দেওয়া হবে? 1 লাখ টাকা করে দেওয়া হবে ইন্ডিয়াতে এডুকেশনটাকে ফ্লারিশ করার জন্য। এই 1 লাখ টাকাটা কোন মিডিয়ামে খরচ হবে সেটার জন্য এখানে ভারতে দ্বন্দ্ব লাগে, কি ওরিয়েন্টালিস্ট এবং ওয়েস্টার্ন, মানে আমাদের প্রাচ্য এবং পাশ্চাত্যদের মধ্যে কোন এডুকেশনের প্রতি খরচ হবে। এই সবে গল্পের জন্য ম্যাকলকে কি করা হলো, হেড করা হলো একটা কমিটির, বলা যে আপনি এই জিনিসটা দেখবেন। দেখার পরে উনি কি আনলেন? এই ম্যাকলে মিনিট আনলেন 1835-এ, যেটা তোমাকে একটু আগেই বললাম। দেখো এখানে তোমাকে বললাম ম্যাকলে মিনিট, বললাম ম্যাকলে মিনিট। এই ম্যাকলে মিনিট 1835-এ এটা আনলেন এবং একটা থিওরি দিলেন, কি ডাউন ফিল্ট্রেশন থিওরি, এবং বললেন যে ইংরেজি ভাষাতেই হবে, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, ভার্নাকুলার মানে আমাদের এই দেশেরই শিক্ষা শেখানো হবে, দুটোকে মোরলেস মিক্স করে শেখানো হবে, কিন্তু মিডিয়াম অফ কি হবে? শিক্ষা ইংলিশ হবে। বোঝা গেছে? তাহলে ডাউন ফিল্ট্রেশন থিওরি দিয়েছিলেন। এই ডাউন ফিল্ট্রেশন থিওরিটা কি? আমরা সবাই জানি আমাদের যে সমাজ এইভাবে আছে, তাই না? সোজা পিরামিডের সময় মতো। তাহলে আমাদের সমাজকে যদি ভাগ করি আমি, এটা লোয়ার ক্লাস, এটা মিডিল ক্লাস, এটা হায়ার ক্লাস, সবাই জানো। ম্যাকলে কি বললেন যে এখানে কি থাকে? হায়ার ক্লাসে লোক কম আছে, মিডিল ক্লাসে সেরকম লোক আছে, আর বেশিরভাগই আমাদের ইন্ডিয়া তখন কি লোয়ার ক্লাসে বিলং করে, এখনো করে যদিও। ওনার থিওরি কি, এই ডাউন ফিল্ট্রেশন থিওরির কথাটার মানে কি? চুইয়ে পড়া নীতি, যে এখানকার কিছু লোককে ইংরেজি শিক্ষা দিয়ে দাও, পুরো একে করতে হবে না, পুরো হোল সিস্টেমকে করার প্রয়োজন নেই, এখানকার কিছু লোককে তুমি ইংরেজিতে শিক্ষিত করে দাও, এখান থেকে আস্তে 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 এভাবে চুইয়ে পড়ে পড়ে কি হবে? এরাও শিক্ষিত হবে। এটাই ছিল ডাউন ফিল্ট্রেশন থিওরি, যেটা উডের ডিসপ্যাচ আসবে, দেখবে এরপরে একটা উডের ডিসপ্যাচ বলে একটা আসবে 1854-এ, উড ডিসপ্যাচ বলে, যেটাকে ম্যাগনা কার্টা অফ এডুকেশন সিস্টেম বলা হয় আমাদের ইন্ডিয়ার। 1854-এ কার সময় ছিল? ডালহৌসির সময় ছিল। উনি এই ডাউন ফিল্ট্রেশন থিওরিটাকে রিজেক্ট করবেন, যে চুইয়ে পড়া নীতির কোনো গল্প দরকার নেই। বোঝা গেছে? তাহলে এখানকার আনসার, এবার আমি এখানকার আনসার বলি। আমাকে বলো, ইংরেজরা আসার আগে, ইংরেজরা ভারতে আসার আগে কারা আধিপত্য বিস্তার করেছিল আমাদের অল ওভার মোস্ট অফ দি ইন্ডিয়াতে? মুঘলরা। তাহলে ততদিন পর্যন্ত মুঘলেরই অফিসিয়াল ভাষা চলছিল, এতদিন পর্যন্ত। তাহলে মুঘলদের অফিসিয়াল ভাষা কি ছিল সেটা জানলে আনসার। মুঘলদের অফিসিয়াল ভাষা কি ছিল? পার্সিয়ান বা ফার্সি। তাহলে ফার্সিয়ানকে রিপ্লেস করেছিল, ফার্সিকে রিপ্লেস করে ইংলিশটা অ্যাজ এ মিডিয়াম অফ, বা ইংলিশটা কি হয়ে গেল? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা, বিটুইন হোম
অ্যান্ড হোয়েন ওয়াজ ট্রিটি অফ বেসিন সাইন্ড? ট্রিটি অফ বেসিন কখন সাইন হয়েছিল, কার কার মধ্যে হয়েছিল? আনসার কি? পেশোয়া বাজিরাও টু এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1802। এটা ট্রিটি অফ বেসিন। আর একটা হয়েছিল এর আগে, ট্রিটি অফ সলবাই, যেটা ফার্স্ট মারাঠা ওয়ার, এটা সেকেন্ড মারাঠা ওয়ারে হয়েছিল। ওকে, এটা কোন মারাঠা ওয়ারে? সেকেন্ড মারাঠা ওয়ারে, অলমোস্ট সেকেন্ড আর থার্ড, আই থিঙ্ক কনফিউশন হচ্ছে, এটা পরে বলবো কখন হচ্ছে। কোন একটা মারাঠা ওয়ারে, ফার্স্টে নয়, সেকেন্ড কিংবা থার্ডে হবে। যাই হোক, টিপু সুলতান এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়ার সঙ্গে 1784 বলেছে। সালটা বাদ দিলে যদি তুমি দেখো তাহলে কি হয়েছিল? অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছিল। মারাঠা এবং আহমেদ শাহ আবদালি 1761, এটা কি হয়েছিল? পানিপথের ব্যাটেল হয়েছিল। কোন ব্যাটেল? থার্ড পানিপথ ব্যাটেল। তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল এই 1761 খ্রিস্টাব্দে মারাঠা এবং আহমেদ শাহ আবদালির সঙ্গে। এই যে রঞ্জিত সিং এবং ইংলিশদের মধ্যে 1809 খ্রিস্টাব্দে একটা ট্রিটি হয়েছিল। এই ট্রিটিটার নাম কি ছিল? এই ট্রিটিটার নাম ছিল, আচ্ছা, এই বেসিনের সন্ধিতে কবে হয়েছিল? 1802 হয়েছিল, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা ডিরেক্টলি অনেক সময় জিজ্ঞেস করে নাই। এটা একটা ট্রিটি হয়েছিল। ট্রিটিটার নাম কি? অমৃতসর ট্রিটি বা ট্রিটি অফ অমৃতসর, যেটা লিখবে। ট্রিটি অফ অমৃতসর, সালটা হলো 1809। কার? রঞ্জিত সিং এর সঙ্গে ইংরেজদের হয়ে কে সাইন করেছিল? মেটাকাফ, চার্লস মেটাকাফ, ইনি সাইন করেছিলেন ইংরেজদের হয়ে। কি ছিল? সুতলেজ রিভারটাকে অ্যাজ এ বাউন্ডারি করা হয়েছিল, যে সুতলেজ রিভারের এইদিকে শিখেরা আসবে না এবং ওইদিকে ইংরেজরা যাবে না, এটা করা হয়েছিল। বলা হয় যে তৎকালীন সময়ে, মানে 1809 কথা বলছি, সেই সময়ে সবচেয়ে বড় আর্মি ছিল ইন্ডিয়াতে ইংরেজদের, সেকেন্ড আর্মি ছিল বলা হয় শিখদের, সেই সময় স্ট্রং ছিল। তাই ইংরেজরা এমনি এমনি রক্তপাত করতে চায়নি। তাছাড়াও তোমাদের আগের দিনই বলেছিলাম, দ্যাট ইজ, এটা ছিল আমার ভারত যদি হয়, এটা যদি আমার ভারত হয়, আমাদের সুতলেজ রিভারে এরকম জায়গায় দিয়ে গেছে, এইখানে শিখেরা থাকে, পুরো ইন্ডিয়াতে এখানে কি আছে? ব্রিটিশ আছে, এখানে শিখ আছে। বলা হয় যে নেপোলিয়ান ভারতকে আক্রমণ করবে এরকম একটা সম্ভাবনা ছিল, সেই কারণে এটাকে বাফার স্টেট হিসেবে কাজ করার জন্য, যে নেপোলিয়ান যদি আসে তাহলে শিখেদের সঙ্গে ভিড়ুক, যদি এটা অ্যানেক্স করে নেয় ব্রিটিশ, তাহলে কি হবে? এখানে ব্রিটিশ লোককে লাগাতে হবে, খরচ আছে, সেই জন্য শিখের একটা ভালো আর্মি, শিখও চাই না যে তার ইন্ডিপেন্ডেন্সি নষ্ট করতে, সেই কারণে এটা ইংরেজরা চালাকি করেছিল। এই 1809 খ্রিস্টাব্দে এটা হলো। 1839 সালে দেখবে রঞ্জিত সিং মারা যাবে, মারা যাওয়ার পরেই রঞ্জিত সিং, মানে শিখদের মধ্যে, শিখ এম্পায়ারের মধ্যে কি হবে? দ্বন্দ্ব হবে, অন্তর্কলহ হবে, এবং 1843 সালে দেখবে প্রথম শিখ ওয়ার শুরু হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কি হবে? বেসিনের সাইন কিসের? এটা অ্যাংলো মারাঠা ওয়ারের সঙ্গে হয়েছিল, অ্যাংলো মারাঠা। এবার কোন মারাঠা ওয়ার? ফার্স্ট নয়, সেকেন্ড আর থার্ড, সেকেন্ড কিংবা থার্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। যাই হোক, এটা আমার এখন মনে পড়ছে না, বলে দেবো পরে। চলো পরেরটা। তো এটা আনসার কি হলো? এটার আনসার হলো কোথায়? পেশোয়া বাজিরাও টু এবং এটা বেসিনের সন্ধে, এই ধর দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখে নিয়ে বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার কবে হয়েছে? 1775 সাল থেকে হয়েছে। এটা প্রথমে কি হয়েছিল? ট্রিটি অফ সলবাইতে শেষ হয়েছিল। ওকে, সেকেন্ড মাইসোর ওয়ার কেন হয়েছিল? সেকেন্ড অ্যাংলো মারাঠা 1803 হয়েছিল। তার মানে কি হবে? 1803 যদি হয়, ট্রিটি অফ বেসিন হবে কিসে? এটা থার্ড হবে না, এটা সেকেন্ডেই হয়েছিল। অ্যাংলো মারাঠা ওয়ারটা সেকেন্ডেই হয়েছিল। এই সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারে এই ট্রিটি অফ বেসিন সাইন হয়েছিল। ক্লিয়ার হয়েছে? এখানে 3টে ওয়ারই দেওয়া আছে, একবার দেখে নেবে। চলো পরেরটা। ডিউরিং আপরাইজিং অফ 1857 রিভল্ট, হুইচ পার্ট অফ ইন্ডিয়া ওয়াজ আনএফেক্টেড? কোনটা আনএফেক্টেড ছিল বলো? কোথায় প্রভাবিত হয়নি? কোন জায়গাটা প্রভাবিত হয়নি আমাদের ইন্ডিয়ার? মনে করো তো, বেঙ্গল থেকেই তো শুরু হয়েছিল। মঙ্গল পান্ডে মেরে দিল দুজনকে এবং তাকে ফাঁসি দেওয়া হলো, এখান থেকে তো স্পার্কটা শুরু হলো বেঙ্গলে। আবার থেকে মনে করো ব্রিটিশ কাদির এবং বেগম হজরত মহল, আমি গল্প বলেছিলাম আগের দিন। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে বেগম হজরত মহল লিড করেছিল 1857 রিভল্টের, অ্যান্ড ব্রিজেশ কাদির ওনার ছেলে, এটার জন্য। তাহলে কি এই দুটো আনসার এমনি হলো না? তাহলে অল অফ দিস হবে না। পাঞ্জাব আনএফেক্টেড ছিল, পাঞ্জাব থেকে কোনো সেরকম অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখা যায়নি 1857 রিভল্টে, তাই বলেছে কোনটা আনএফেক্টেড ছিল। ওকে, তাহলে 1857 রিভল্টের সময় কে ছিল আমাদের ভাইসরয়?
ভাইসরয় তো ছিল না 1857 রিভল্ট, তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আছে। 1858 সালের আসবে, একটা আসবে, তারপরে সেটা চেঞ্জ করে ভাইসরয় হবে। তাহলে কে ছিলেন আমাদের? লর্ড ক্যানিং ছিলেন। ওকে, কোথা থেকে শুরু হয়েছিল? ফ্রম মেরাট। মেরাট থেকে শুরু হয়েছিল। সাল 10th মে 1857। এটা ছিল কি টাইম লাইন। ক্লিয়ার হয়েছে? পরেরটা চলো। হোয়েন ওয়াজ দ্য হিন্দু উইডো রিমারেজ অ্যাক্ট পাস্ট? কখন পাস হয়েছিল? সালটা 1856 সালেই পাস হয়েছিল। কে কার সময় পাস হয়েছে? তোমাকে পাস বলেছে, তাহলে কার সময়? এক্ষুনি বললাম ড্রাফট হয়েছিল কার সময়? লর্ড ডালহৌসির সময়। কিন্তু পাস হয়েছে কার সময়? লর্ড ক্যানিং এর সময়। কার এফোর্টে হয়েছে? কে উইডো রিম্যারেজ অ্যাক্টের কথা বলেছে? এটা হয়েছিল অন এফোর্ট অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর লিখলাম, এত বড় লিখছি না, বিদ্যাসাগর লিখছি। ওকে, বিদ্যাসাগর এফোর্টে। বোঝা গেছে? তাহলে আনসার হলো 1856। এই বিদ্যাসাগরকে বলা হয় কি? ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়। ওকে, এখান থেকে যদি আরো দেখি ইম্পর্টেন্ট পয়েন্ট, 1817 সাল থেকে কি মনে পড়ছে? 1817 সাল দেখে আমার মনে পড়ছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দু কলেজ ফাউন্ডেশন কে করলেন? ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফ অ্যান্ড রাজা রামমোহন রায়। বেশ, 1838 থেকে কি দেখতে পাচ্ছি, কি মনে পড়ছে? ল্যান্ড হোল্ডার সোসাইটি। ল্যান্ড হোল্ডার সোসাইটি আমার মনে পড়ছে দেখে। এটাকে বলা হয় ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। পলিটিক্যাল বলেছি, ফার্স্ট। রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। 1867 সাল থেকে কি মনে পড়ছে? ব্রাহ্ম সমাজ, মনে করো কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া করছেন 1866-67 দিকে। তাহলে কি মনে পড়লো আমার এটা দেখে? ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া বাই কেশব চন্দ্র সেন। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। তাহলে আনসার কি হবে? উইডো রিমারেজ অ্যাক্টের সময় কে ছিলেন গভর্নর জেনারেল যদি বলা হয়, তাহলে হবে লর্ড ক্যানিং। কত সালে পাস হয়েছে? 1856 সালে। চলো পরেরটা। সিভিল সার্ভিস ব্যবস্থা কে প্রবর্তন করেন? আবার দিয়েছে হু ইন্ট্রোডিউস। তাহলে কে করেন এই সিভিল সার্ভিস? আইসিএস ব্যাপারটা লর্ড কর্নওয়ালিস চালু করেছিলেন, কিন্তু সিস্টেম অফ সিভিল সার্ভিস কিরকম সিস্টেম হবে না হবে ব্যবস্থাটা কে করেছিলেন? লর্ড হেস্টিংস করেছিলেন। ওকে, ওয়ারেন হেস্টিংস, লর্ড হেস্টিংস বলছি, ওয়ারেন হেস্টিংস। আনসার ওয়ারেন হেস্টিংস হবে। ক্লিয়ার হয়েছে? ওটা ইন্ডিয়ান সিভিল সার্ভিস ছিল, ওটা ইন্ডিয়ান তো না, ওটা ইম্পেরিয়াল সিভিল সার্ভিস ছিল, আইসিএস। ওকে, এটা হলো সিভিল সার্ভিসের সিস্টেমটা কেমন হবে সেটা করেছিলেন। এটা বেন্টিং কেন করলাম? হেস্টিংস তো, ওয়ারেন হেস্টিংস। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি ওয়ারেন হেস্টিংসের সময় যদি আমি কথা বলি, তাহলে প্রথম আসলো কি আসলো? তোমাকে বললাম গভর্নর অফ বেঙ্গল থেকে কি করলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল করলো। সালটা কি? 1773 ফার্স্ট চার্টার অ্যাক্ট। মানে চার্টার অ্যাক্ট তো না, এটা রেগুলেটিং অ্যাক্ট, মাই মিস্টেক, এটা রেগুলেটিং অ্যাক্ট ছিল, রেগুলেট করার জন্য। ওকে, আর যদি বলা হয় এই সময় সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছিল। সুপ্রিম কোর্ট এই অ্যাক্টের মাধ্যমে, এনার সময় সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছিল কলকাতাতে আমাদের। সুপ্রিম কোর্ট এস্টাবলিশড সালটা হলো 74। অ্যাক্টের মাধ্যমে একটা এসেছিল 73 সালে, বলেছিল এ করতে হবে কিন্তু স্থাপন করতে হবে, কিন্তু স্থাপিত হয়েছিল 1774 সালে। ওকে, আর কি? ইনি লংগেস্ট ছিলেন, সব থেকে বেশি ছিলেন, 1773 থেকে 85 সাল পর্যন্ত ছিলেন। যদি বলি 1773 থেকে 85, প্রায় 12 বছর ছিলেন। এবার কেউ যদি সিভিল সার্ভেন্ট যদি 12 বছর একটা জায়গায় থাকে, তাহলে কি হবে? ঘুষ খাওয়ার ব্যাপারটা আসেই। তো সেই জায়গাতে থেকেও এরাও ওই ওয়ারেন হেস্টিংস ইমপিচ হয়েছিল। ওকে, কিসের জন্য? বেনারসের রাজার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল এই ব্যাপার নিয়ে, ঘুষের ব্যাপার নিয়ে, সেজন্য এটাকে ইমপিচ করা হয়। ওকে, আর কি? বেনারসের রাজার নাম কি ছিল? বেনারসের রাজার নাম চৈত সিং, কিং অফ বেনারস।
এই জন্য ওয়ারেন হেস্টিংসে কি করা হয়, ইমপিচ করা হয়। ক্লিয়ার হয়েছে? তাছাড়া এশিয়াটিক সোসাইটি, মনে করো 1781-তে কি হলো, এশিয়াটিক সোসাইটি হলো, বললাম এখনই উইলিয়াম জোন্স এনার সময় হয়েছিল। তাহলে এভাবে মনে রাখতে হবে, পরীক্ষায় তোমাকে দিয়ে দেয়। ক্লিয়ার? আচ্ছা, এখানকার এক্সট্রা পয়েন্ট তোমাকে এখানে দেখো, এখানে অনেক কিছু বলেছি আমি। দেখো, ওয়ারেন হেস্টিংস 1773-85 বিকেম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, থেকে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল বললাম। রেগুলেটিং অ্যাক্ট আসলো, সুপ্রিম কোর্ট হলো ওখানে। অ্যাক্ট অফ 1781 বলে দিচ্ছি, পিটস ইন্ডিয়া অ্যাক্টও এসেছিল এই সময়। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে করলেন, উইলিয়াম উইলিয়াম জোন্স। এদের লেখা আছে স্ট্রেন্ড রিলেশনশিপ উইথ চৈত সিং দ্য মহারাজা বেনারস লেড ওয়ারেন হেস্টিংস ইমপিচমেন্ট ইন ইংল্যান্ড। ক্লিয়ার হয়েছে? এছাড়া অনেক কিছু করেছিলেন, কি অ্যাবলিশ হলো, ডুয়াল গভর্নমেন্ট অ্যাবলিশ করলো, যেটা তৈরি করেছিলেন কে 1765 খ্রিস্টাব্দে ট্রিটি অফ এলাহাবাদ শুরু করে ক্লাইভ, যেটা শুরু করেছিল দ্বৈত শাসন, যে আমরা করব শাসন, আমাদের কাছে থাকবে দায়িত্বহীন ক্ষমতা, আর রাজাকে দিয়ে দিব ক্ষমতাহীন দায়িত্ব। সেই জিনিসটা এসে বন্ধ করেছিলেন। এসে কি করেছিলেন, এই যে দেওয়ানি আর ফৌজদারি যে আদালত দেখতে পাও তোমরা, দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত তোমরা যে দেখতে পাও, সেগুলো এখানে করা আছে, উনি করেছিলেন। আর কি, ট্রান্সলেশন কোড অফ জেন্টু ল, এটা খুব ইম্পর্টেন্ট। উনি ভারতে এসছেন, মনে করো ইংল্যান্ড কতটুকু, এইটুকু তো একটা দ্বীপ, ওখান থেকে অতটুকু একটা কান্ট্রি থেকে এত বড় একটা কান্ট্রিকে শাসন করতে আসছেন, যেখানে এত ভাষা, এত বৈচিত্র্যের লোক বসবাস করে, বিভিন্ন ভাষার, বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন রিলিজিয়ানের লোক বাস করে, ওখানে তো সবই ক্রিশ্চিয়ান। তো তাদের কাস্টমস, তাদের রিচুয়ালস, যে কোনো দেখবে ল, দেশে যে কোনো আইন দেখবে তাদের রিচুয়ালস কাস্টমসের উপর ডিপেন্ড করে অনেক সময় তৈরি করা হয়। তাহলে সেই জায়গায় থেকে ভারতকে যদি শাসন করতে হয়, তাহলে ভারতের যে লোকজন বসবাস করে তাদের রিচুয়ালস কি, তাদের রিলিজিয়ান কি রকম ভাবে পালন করে, দেখা হলে একরকম হিতের বিপরীত যেন না হয়, যে একরকম আইন করতে যাওয়ার একরকম আইন হয়ে গেল, তো উল্টে যেন ব্রিটিশের বিরুদ্ধে ক্ষোভ তৈরি না হয়, সেই জিনিসগুলো দেখার জন্য উনি কি করেছিলেন, দেখবে তোমরা সংস্কৃত কলেজ এস্টাবলিশ করবেন। তারপর কি করেছেন, জেন্টু কোড ল বলা হয়, মানে এটা কি কোড অফ জেন্টু লজ, মানে সমস্ত ধর্মের এখানে একটা জায়গায় কোডিফাই করেছিলেন, কোন কে কি ধর্মের কি রকম ভাবে কোন রিচুয়ালস করা হয়। এটারই একটা আউটকাম তোমরা মনে করতে পারো 1857 এর রিভল্টের একটা কারণ ছিল কি, এই যে বিভিন্ন কাস্টমস গুলো চেঞ্জ করছে, সতী প্রথা ব্যান করা, হিন্দু সমাজে কি ছিল, সতী প্রথা চালু হওয়ার কথা থাকছিল, উইডো রিম্যারেজটা চালু করে দেওয়া হলো। এই সব জিনিসগুলো, বা এজ অফ কনসেন্ট অ্যাক্ট, যদি এটা পরে এসেছিল, তারপর এই যে কাস্টমে, বিভিন্ন কাস্টমসে হাত দিয়েছিল, রিচুয়ালসে, ইন্ডিয়ানদের রিচুয়ালসে হাত দিয়েছিল, সেগুলো ভারতীয়রা ভালোভাবে দেখেননি, সেই কারণে 1857 এর রিভল্ট এত বড় আকার ধারণ করেছিল। ওকে, তাহলে এটা দেওয়া আছে, দেখো ট্রিটি অফ সলভাই 1782 সালে উনি ছিলেন তখন, মানে ট্রিটি অফ সলভাই মানে কি ফার্স্ট মারাঠা ওয়ার, ফার্স্ট মারাঠা ওয়ার। ওকে, লেখাই আছে এখানে। এতগুলো পয়েন্ট ছিল। এখানে যদি আমি বলি উইলিয়াম বেন্টিং এর সম্বন্ধে তোমাকে বলে দিয়েছি। লর্ড হার্ডিঞ্জের সম্বন্ধে যদি একটু আমি বলি, লর্ড হার্ডিঞ্জের সময় ম্যাকমোহন লাইন, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে ম্যাকমোহন লাইন তোমরা জানো, ম্যাকমোহন লাইন কার কার মধ্যে আছে, ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে যে বাউন্ডারি আছে, যে সেটাকে আমরা কি বলি, ম্যাকমোহন লাইন বলি। এটা ওনার সময় ড্র করা হয়েছিল। ওকে, আর একটা কি, ক্যাপিটাল ট্রান্সফার করেছিলেন, সবথেকে ইম্পর্টেন্ট কি, ক্যাপিটাল কলকাতা থেকে, মানে তখনকার সময় ক্যালকাটা ছিল যদিও, ক্যালকাটা টু দিল্লি 1911 সালে এটা করেছিলেন। আর কি করেছিলেন, দিল্লি দরবার হয়েছিল, তিনখানা দিল্লি দরবার হয়েছিল, তা এটাই লাস্ট দরবার ছিল ইন্ডিয়াতে। দিল্লি দরবার মানে কি, ব্রিটিশ কিংদেরকে সম্মানিত করা, দিল্লি দরবার হয়েছিল 1911 সালে। আর ইনার উপরই বম ছোড়া হয়েছিল। এটা যখন আরো আসবে তখন করব। আর যদি বলি কি, এই সময়, এই লর্ড হার্ডিঞ্জের সময় গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে আসছেন, গান্ধী এন্টার ইন ইন্ডিয়া, বা ভারতে ঢুকলেন, বোঝা গেল। তাহলে এই সময় এই সব টাইপের প্রশ্ন এভাবে জিজ্ঞেস করতে পারে, তাই আমি তোমাকে এইভাবে বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা। হু ওয়াজ তিতুমির, তিতুমির কে, তিতুমিরের পুরো নাম কি ছিল, মীর নিসার আলী। পরীক্ষা এটাও দেয়। নারকেল বেড়িয়া গ্রামে উনি বিদ্রোহ শুরু করেছিলেন ইংরেজদের, বাঁশের কেল্লা, মনে পড়ছে, ছোটবেলায় আমরা পড়েছিলাম। তাহলে ওনার নাম মীর নিসার আলী। কিসের সঙ্গে যুক্ত ছিলেন, ওয়াহাবি মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। ওয়াহাবি মুভমেন্টের সঙ্গে পরে মার্জ হয়ে গেছিল এটা। ওকে, এই ওয়াহাবি মুভমেন্ট স্টার্ট কে করেছিলেন, সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ দুখানা আছে, দুখানা তোমরা পড়বে, কনফিউজ হবে না। সৈয়দ আহমেদ খান যদি হয়
তাহলে সেটা অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান কলেজ 1875-এ, যেটা এখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হয়েছে। আর সৈয়দ আহমেদ বেরেলভি যদি হয়, তাহলে তিনি হলেন এই ওহাবি মুভমেন্টের স্টার্ট করেছিলেন। কে করেছিলেন? বাই সৈয়দ আহমেদ, ওটা সাইদ আহমেদ খান হলে ওটা হয়ে যাবে, আর বেরেলভি এই ওহাবি মুভমেন্ট স্টার্ট করেছিলেন। ওকে, এটার পরে ইনার মারা যাওয়ার পর কে করেছিলেন? ওনার ছেলে দুদু মিয়া লিড করেছিলেন। তোমাকে যদি বলে দুদু মিয়া কিসের সঙ্গে যুক্ত, তাহলে কি ওহাবি মুভমেন্টের সঙ্গে যুক্ত? না, এটা ভুল বললাম, সাইদ আহমেদের সঙ্গে না, এটা ফরাজি মুভমেন্টের সঙ্গে হবে। হ্যাঁ, ওহাবি মুভমেন্টের সঙ্গে সৈয়দ আহমেদ খান ছিলেন। ক্লিয়ার হয়েছে? কোথা থেকে করেছিলেন যদি বলা হয় তোমাকে, তাহলে আনসার কি করবে? অ্যাট ইউপি থেকে স্টার্ট করেছিলেন। বেশ, এখানে দেখতে পাচ্ছ ফরাজি মুভমেন্ট কত সালে হয়েছিল? এই ফরাজি মুভমেন্ট হয়েছিল 1838-এ, 1838 সালে। কে করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট লোক, হাজী শরীয়তুল্লাহ। ওকে, এই হাজী শরীয়তুল্লাহ এটা শুরু করেছিলেন এই ফরাজি মুভমেন্ট। তারপরে ইনি মারা যাওয়ার পর দুদু মিয়া এটাকে শুরু করেছিলেন। তাহলে কি হবে? এটা বাই, সালটা ওইদিকে লিখে দিয়েছি, হাজী শরীয়তুল্লাহ। ইনি মারা যাওয়ার পর তার কে? দুদু মিয়া, তার ছেলে, এটাকে লিড করেছিলেন। ওকে, আর ইম্পর্টেন্ট পয়েন্ট যদি বলি, এখানকার সিপাহি মিউটিনি তুমি দেখতে পাচ্ছ 1857-এ হয়েছিল। কে ছিলেন? ক্যানিং ছিলেন। এগুলো বলি। ইন্ডিগো রিভল্ট, আচ্ছা এখানে ইন্ডিগো রিভল্টের সম্বন্ধে যদি বলি, ইন্ডিগো রিভল্ট কত সালে হলো? 1859-এ হলো। হিন্দু প্যাট্রিয়ট খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, এবং মহাবিদ্রোহের পরে ঠিক বড় সড়ো বিদ্রোহ একটা হলো, কে? এই ইন্ডিগো রিভল্ট। ওকে, এই ইন্ডিগো রিভল্ট কার সময় হয়েছিল? সেই ক্যানিং এর সময় হয়েছিল। বোঝা গেছে? তাহলে এটা হলো এটা। আচ্ছা, এখানকার লিডার গুলো কে ছিলেন? দিগম্বর বিশ্বাস, বলে দিলাম, এটা বলে দিচ্ছি, দিগম্বর বিশ্বাস এরা ছিলেন লিডার। ওকে, চলো পরেরটা। এটা লেখা আছে, লিখে দিয়েছি এখানে। কি? ওহাবি মুভমেন্ট কে চালু করেছিলেন? ইউনাইটেড প্রভিন্সে। ইট ওয়াজ ইসলামিক রিভাইভালিস্ট মুভমেন্ট ফাউন্ডেড বাই সৈয়দ আহমেদ বেরেলভি। এখানে বেরেলভি লিখবে। হি অ্যাডভোকেটেড রিটার্ন টু পিওর ইসলাম অ্যান্ড কন্ডেম দ্য ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স। তখনকার সময় মনে করো 1813-এ কি এসছে? খ্রিস্টিয়ান মিশনারি আসা শুরু করলো ভারতে, খ্রিস্টিয়ান ধর্ম প্রোপাগেট করার জন্য। সেই জিনিসটা দ্বারা ইনফেক্টেড, যেরকম হিন্দুরাও হয়েছিল, মুসলিমরাও অনেকটা এফেক্টেড হয়েছিল। তো সেই জায়গা থেকে বলেছিল যে পিওর ইসলামে ফিরে আসো। হিন্দুদের মধ্যে যেমন অনেক রিভাইভালিস্ট মুভমেন্ট ছিল, যেমন আর্য সভা, সত্য সাধক সমাজ, এইসব গল্প ছিল, সেরকম এখান মুসলিমদের মধ্যে এরা চালু করেছিলেন। এই মুভমেন্ট কি অ্যান্টি ব্রিটিশ সেন্টিমেন্টকেও স্প্রেড করেছিল মুসলিমদের মধ্যে। ওকে, এবং মিলিটারি অপারেশনও করেছিল। ওহাবি বেস অফ সিতান, ওহাবিদের কোথায় বেস ছিল? সিতানাতে ছিল। এটা পরীক্ষা দেয়, ওহাবিদের বেস কোথায় ছিল? সিতানা। মনে থাকবে? ফরাজি মুভমেন্ট তোমাকে বললাম 1838-এ, দেখো লেখা আছে ইস্টার্ন বেঙ্গলে হয়েছিল। কে করেছিলেন? ফরাজি সেক্ট হাজী শরীয়তুল্লাহ চালু করেছিলেন। তারপর তার ছেলে এটাকে কি করেছিল? ইংলিশদের এগেনস্টে এই মুভমেন্টটাকে লিড করেছিল। ওকে, আর পরবর্তীতে পরবর্তীতে কে ছিল? মোস্ট অফ দ্য ফরাজি এই ওহাবির সঙ্গে যুক্ত হয়ে গেছিল। ক্লিয়ার? পরেরটা চলো। হু ইন্ট্রোডিউসড রেলওয়ে অ্যান্ড টেলিগ্রাফ? তোমাকে এক্ষুনি বললাম, রেলওয়ে কোথা থেকে হয়েছিল? 1853 সালে, মুম্বাই টু থানে। আর টেলিগ্রাফ প্রথম হয়েছিল, টেলিগ্রাফও হয়েছিল কত সালে? মানে কোথা থেকে কোথায়? কলকাতা টু ডায়মন্ড হারবার। কার সময় হয়েছিল বলো? লর্ড ডালহৌসির সময়, যিনি ডক্টর অফ ল্যাপস করলেন, এটা ওটা করলেন, সমস্তগুলো পরে লেখা আছে, দেখে নেবে। ওকে, এখানে আমি লর্ড ডালহৌসি বলে দিয়েছি, লর্ড ক্যানিং বলে দিয়েছি, হার্ডিঞ্জও বললাম। আচ্ছা, রিপনের সময় ইম্পর্টেন্ট লোকাল সেলফ গভর্নমেন্ট, একই জিনিস বলছি না একই ভিডিওতে, কারণ ওগুলো বলে দেওয়া হয়েছে। এটা বলা হয়েছে, এটা বলে দিয়েছি। রিপনের সময় নতুন আসলে রিপনটা বলি। লোকাল সেলফ গভর্নমেন্ট চালু করলেন ফাদার 1882-তে। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয় এনাকে। ওকে, যে লোকাল সেলফ গভর্নমেন্ট মানে পঞ্চায়েত, এইসব গল্পগুলোর কথা।
আচ্ছা, আর কি, ইনি ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রিপিল করলেন। কি করলেন? রিপিল মানে বন্ধ করলেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রিপিল করলেন। ওকে। আর যদি বলি, রিপনের সময় একটা বিখ্যাত ইম্পর্টেন্ট হয়েছিল ইলবার্ট বিল ইস্যু। ইলবার্ট বিল 1883। এই রিপনের সময় ইলবার্ট বিল ইস্যু হয়েছিল। ক্লিয়ার হলো? ইলবার্ট বিলটা কি, যে ভারতীয় জাজেরা ইংরেজদের মানে কি করতে পারবে, সাজা শোনাতে পারবে, এটা বলেছিল। ইংরেজরা সেটা মেনে নিতে পারেনি, সেই জন্য কি করেছিল, বিরোধিতা করেছিল ইলবার্ট বিল। তাহলে ইলবার্ট বিল ভারতীয়দের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? মানে এমনি যদি বলি তাহলে হিসেব মতো কি ছিল, পক্ষে ছিল, তাই না? কি ইন্ডিয়ান জাজ যারা আছেন তারা কি করবেন, ইংরেজদের সাজা শোনাতে পারবে, সেটা ইউরোপিয়ানরা বা ইংরেজরা মেনে নিতে চাননি। সেই জন্য ওনারা কি করেছিলেন, প্রোটেস্ট করেছিলেন। যেটা দেখার পরে 1883-তে ইলবার্ট বিল ইস্যু হলো, এবং এইটা দেখার পরে ভারতীয়রা শিখলো যে প্রোটেস্ট করে এইভাবে যদি মারামারি না করেও প্রোটেস্ট করে সংঘবদ্ধ যদি প্রোটেস্ট করা যায় তাহলে ইংরেজদের ভিত নড়ানো যায়। তারপরেই সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করবেন, দেখবে মনে পড়ছে? তারপরে কি হচ্ছে, 1885-এ কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। এই জিনিসগুলো কানেক্ট করে পড়তে হবে, তাহলে বেশি মনে থাকবে। ক্লিয়ার? চলো, তাহলে কি হলো, ডালহৌসি। এইটা ওখানে লেখা আছে ডালহৌসি কি কি করেছে। 1848 থেকে 1856। অরিজিনাল নেম ছিল জেমস অ্যান্ড্রু ব্রাউন রামসে। ওনার নাম ডালহৌসি ছিলেন না, রামসে নাম ছিলেন। রেলওয়ে মিনিট অফ 1853। ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন মুম্বাই টু থানে, তোমাকে বলে দিলাম। টেলিগ্রাফ লাইন 4000 মাইল কোথা থেকে কোথায় ছিল, ক্যালকাটা টু বোম্বে, এটা হয়েছিল। তাছাড়াও কি হয়েছিল, ক্যালকাটা টু ডায়মন্ড হারবার, এটা করা হয়েছিল। ক্লিয়ার? এই তো পোস্ট রিফর্ম অ্যাক্ট, এর আগে বললাম। গঙ্গার যে ক্যানাল, 1854-এ গঙ্গা ক্যানাল ডিক্লেয়ার ওপেন করেছিল। এটা এস্টাবলিশমেন্ট অফ পিডব্লিউডি, এভরি প্রভিন্সে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট এটা থাকবে, তবে তো উন্নত হবে। এই জিনিসটা উনি করেছিলেন। উনি কিছু কিছু রিফর্মেটিভ অ্যাকশন নিয়েছিলেন, কিছু কিছু রিপ্রেসিভ নিয়েছিলেন। রিপ্রেসিভ মানে ভারতীয়, আমাদের পক্ষে, আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো তো লেখা আছে। রিপ্রেসিভ মানে কি, ইন্ডিয়ানদের যেগুলোকে রিপ্রেস করেছিল, দমন করেছিলেন। কি, সেকেন্ড অ্যাংলো শিক ওয়ার 1848 থেকে, এটা অ্যানেক্সেশন অফ পাঞ্জাব, পাঞ্জাবকে অ্যানেক্স করে দিলেন কে, এই ডালহৌসির সময়। সেকেন্ড অ্যাংলো বার্মিজ ওয়ার এবং সাঁতাল রেভিলিয়ন। ক্লিয়ার হয়েছে? আর কি রিফর্মেটিভ অ্যাকশন, কি উডের, দেখো কি উডস এডুকেশনাল ডিসপ্যাচ, যেটাকে কি বলা হয়, প্রেসিডেন্ট উড কে কিসের জন্য এটা নাম হয়েছে, চার্লস উড ছিল এই প্রেসিডেন্ট। এই বলা হয়, দেখো কি করেছিল উডের ডিসপ্যাচ, যে 1854-এ ওপেনিং অফ অ্যাংলো ভার্নিকুলার স্কুল অ্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড কলেজ। অ্যাংলো ভার্নিকুলার মানে আমাদের ভাষাও থাকবে, ইংরেজদেরও থাকবে, মিক্স শেখানো হবে, এটাই বলেছিল। এবং এখানে লেখা নাই ওটা, এটা কি করেছিল উডের ডিসপ্যাচ, এটাকে মানেনি। এই যে ম্যাকলেমিনিটের যে ডাউন ফিল্টারেশন থিওরি গল্পটা, সেটা ইনি ডিনাই করেছিলেন। ক্লিয়ার হয়েছে? তাছাড়া উনি ফিমেল ইনফ্যান্টিসাইড ব্যান করেছিলেন, কমপ্লিটলি অ্যান্ড হিউম্যান স্যাক্রিফাইস দুটোই ব্যান করেছিলেন। 1856-এর রিম্যারেজ অ্যাক্টের কি এটা ড্রাফট হয়েছিল, এখানে ড্রাফট, এটা ড্রাফট উনি তৈরি করেছিলেন। ওকে, তাহলে আনসার কি হলো, এটার আনসার হলো রেলওয়ের ব্যাপারটা ডালহৌসি। পরেরটা, ফার্স্ট মারাঠা ওয়ার টুক প্লেস ডিউরিং দ্য টেনিয়ার অফ, কার সময় ফার্স্ট মারাঠা ওয়ার হয়েছিল? তো প্রথম মারাঠা ওয়ার কবে শুরু হলো? 1782-তে, মানে 1775 থেকে 82 হয়েছিল। 1775 থেকে 82 হলো। তাহলে 1775, 1773 থেকে 85 সাল পর্যন্ত কে ছিল মনে করো? লর্ড অরেন হেস্টিংস ছিল। তাহলে সেই লর্ড অরেন হেস্টিংস কি হলো, এই সময় ছিল। দেখো, দেখতে পাচ্ছ কোথা থেকে কোথায় দিচ্ছে, তোমাকে সাল মানে সালের সঙ্গে এটাকে কানেক্ট করাতে হবে। এটার পিছনে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলি, তাহলে ব্যাকগ্রাউন্ডটা শুনতে এইরকম, যে মাধবরাও যে মারাঠা, সে মারাঠা মারা গেছিল। একটু আমি এখানে বলছি, মাধবরাও ডেথ হলো, গল্প বলছি, গল্পটা শুনবে। মাধবরাও ডেথ হলো কত সালে? 1772 দিকেই ডেথ হয়ে গেছিল। 1772। ইনি পেশোয়া হবেন। ইনার ডেথের পরে ইনার কার কথা বলা হয়েছিল পেশোয়া হবেন? এনার নিউ পেশোয়া হবে বলেছিলেন যে উনারই ভাই কে, নারায়ণ রাও। কে? নারায়ণ রাও। নারায়ণ রাও কি, এরই ভাই কি হবে, নেক্সট পেশোয়া হবে। কিন্তু ইনার একজন, এই মাধব রায়ের কি ছিল,
আঙ্কেল ছিলেন উনি, আঙ্কেল, এই আঙ্কেল রঘুনাথ রাও, কি নাম কি ওনার, রঘুনাথ রাও। এই রঘুনাথ রাও সে ব্যাপারটা মেনে নেননি, ইনি হওয়ার কথা ছিল কিন্তু রঘুনাথ রাও ব্যাপারটা মেনে নেননি, ইনাকে কিল করে দিলেন, কিল করলেন। এবং এই রঘুনাথ রাও কি করলেন, নিজেকে পেশোয়া বললেন, এই পেশোয়া নিজেকে পেশোয়া বলে ডিক্লেয়ার করলেন। এবার ভালো মতো শুনবে, এই যে একটা গল্প। এবার এই যে মাধব রায়, মাধব রায়তে মারা গেছে, এমনি মারা গেছিলেন উনি। এই মাধব রায়ের কে ছিলেন, উইডো ছিলেন, ওনার একটা বাচ্চা হয়েছিল তা ওই কিছুদিন পরে, ওই এসে একটা চাইল্ড ছিল। এই চাইল্ডকে নানা ফড়নবিশ, মনে পড়ছে, নানা ফড়নবিশ এই চাইল্ডকে সাপোর্ট করলেন এবং রঘুনাথ রাওয়ের এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করলেন, বা ইনাকে সাপোর্ট করে কি করলেন, যে ইনি হবেন পেশোয়া, এটা বলা হলো। এই যে নানা ফড়নবিশকে ইংরেজরা কি বলে রাখতো, মেকিয়াভেলি অফ মারাঠা। ইনি খুব দারুণ ডিপ্লোম্যাট ছিলেন একজন। ওকে, তাহলে এই নানা ফড়নবিশ এই চাইল্ডকে সাপোর্ট করলেন, কার, এই মাধব রায়ের ছেলেকে। এবার এই রঘুনাথ রাও কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারলেন না। রঘুনাথ রাও কি করলেন, এই ছেলেটার নাম যদি বলো সাবাই মাধব রাও এরকম কিছু একটা ছিল, যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু চাইল্ড ছিল একটা, এত গল্প পরীক্ষায় দেয় মানে দেয় না, তোমাদের ব্যাকগ্রাউন্ড বোঝানোর জন্য বলছি। ওকে, এই নানা নানা ফড়নবিশ এটাকে বড় ভাইয়ের কাউন্সিল যেটা বলা হয়, বড় ভাই কাউন্সিল পরীক্ষায় দেয়, দেখবে বড় ভাই কাউন্সিল দিয়ে সাপোর্ট করে চাইল্ডকে এটা করলেন। এটাকে তো কোনোদিনই পছন্দ ছিল না রঘুনাথ রাওকে, কারণ মরার পরে কার হওয়ার কথা ছিল, নারায়ণ রায়ের হওয়ার কথা ছিল, কিন্তু উনি এটাকে কিল করলেন। কিল করার জন্য, কিল করে এটা এখানে আসলেন, সেই কারণে ওনার চাইল্ডকে, ছোট বাচ্চাকে, খুব বেশি বড় না, তাকে কি করলো, এই নানা ফড়নবিশ সাপোর্ট করলো। সাপোর্ট করে বড় ভাইদের কাউন্সিল তৈরি করে এটাকে সাপোর্ট করে একে পেশোয়া বলে ঘোষণা করা হলো। রঘুনাথ রাও কি করলো, ছুটতে ছুটতে ইংরেজদের কাছে গেল যে আমাকে সাপোর্ট করো। সাপোর্ট কি হলো, ট্রিটি অফ সুরাট, কার সঙ্গে হলো, 1775 সালে ট্রিটি অফ সুরাট হলো এই রঘুনাথ রাওয়ের সঙ্গে ব্রিটিশের, যে আমাকে হেল্প করো। সেই জন্য কি করলো রঘুনাথ রাও, তখন তো পেশোয়া বলে এ করে নিয়েছেন, গদ্দি ঘিরে নিয়েছেন, কিছু জায়গা দিয়ে দিয়েছিলেন, কিছু এরিয়া, এবং তার বদলে প্রায় 25,000 বা সামথিং এরকম কিছু একটা সৈন্যর হেল্প নিয়েছিলেন। সৈন্য ইংরেজরাও দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সেটা পান। এটা হওয়ার পরে কি হলো, ব্যাটেল অফ তেলেগাঁও হলো। কি ব্যাটেল, ব্যাটেল অফ তেলেগাঁও, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাটেল, পরীক্ষায় দেয়, ব্যাটেল অফ তেলেগাঁও। ওকে, তাহলে ব্যাটেল অফ তেলেগাঁও 1776 সালে হলো। ব্যাটেল অফ তেলেগাঁও 1776 হলো, কার সঙ্গে হবে তাহলে, এই যে এই একটা পার্টি থাকবে আর এই একটা পার্টি থাকবে, এই দুটো পার্টির মধ্যে এই পার্টির সাথে কি আছে, ইংরেজ আছে, এই পার্টি হেরে গেল। এই পার্টি যখনই হারলো তখনই আমাদের যে ওয়ারেন হেস্টিংস আছেন, ওয়ারেন হেস্টিংস বললেন যে এইসব ট্রিটি ফিটি মানি না, এই যে ট্রিটি অফ সুরাট করেছিলেন এই ট্রিটি মানি না। কারণ কি, মনে করো 1773 সালে কি আসলো, ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট আসলো, কি বলা হলো, যে বোম্বের গভর্নর, মাদ্রাজের গভর্নর কি থাকবেন, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের নিচে থাকবেন। এই ট্রিটিটা তো বোম্বের গভর্নর করেছিলেন, সেই জন্য গভর্নর অফ জেনারেল অফ ইন্ডিয়া তখন বেঙ্গল হয়ে গেলে ছিলেন কি, ওয়ারেন হেস্টিংস। উনি বলেন এসব ট্রিটি মানি না। নতুন ট্রিটি কি করা হলো, ট্রিটি অফ পুরন্দর, এই 1776 সালে এটার এগেনস্টে কি হলো, ট্রিটি অফ পুরন্দর, এটার এগেনস্টে ব্যাটেল অফ তেলেঙ্গানা ওরা হেরে গেলেন। তাহলে কি করা হলো, বলে এসব ট্রিটি মানি না, দেব করা হলো ট্রিটি অফ পুরন্দর। সাল কত, 1776 সালে পুরন্দর করা হলো। এবং কি বলা হলো, যে রঘুনাথ রাওকে পেনশন দেওয়া হবে। এবার রঘুনাথ রাওকে পেনশন দেওয়া হবে মানে কি, ওরা কাকে অ্যাজ এ পেশোয়া হিসেবে নিজেরা এ করলো, ডিক্লেয়ার করতে চাইছে, রঘুনাথ রাওকে। এটাও ফড়নবিশ মেনে নিতে চাননি। কি করা হলো, এটার বিরুদ্ধেও আবার এটাকে ইংরেজরাকে সাহায্য করার জন্য উনি ফ্রেঞ্চদের হেল্প নিলেন, বা ফ্রেঞ্চদেরকে পারমিশন দিলেন ওখানে ব্যবসা বাণিজ্য করার, কিছু জায়গা দেওয়ার। সেটা এবার ইংরেজরা মেনে নিতে পারেননি, সেখানে আবার যুদ্ধ হলো। এই যুদ্ধ হওয়ার পরে কি হলো, নতুন একটা যুদ্ধ হলো। কি যুদ্ধ হওয়ার পর আরেকটা ট্রিটি হলো, ব্যাটেল অফ ওয়াদেগাঁও। এই ব্যাটেল অফ ওয়াদেগাঁও যুদ্ধ হলো 1779 খ্রিস্টাব্দে। এই 1779 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ ওয়াদেগাঁও হলো। এরপরে আবার আরেকটা যুদ্ধ হয়েছিল এদের মধ্যে, তারপরে কত, 1782 সালে কি হলো,
ব্যাটেল অফ মানে ট্রিটি অফ সলভাই, ট্রিটি অফ সলভাই 1782 সালে ট্রিটি অফ সলভাই সাইন হলো। তাহলে ফার্স্ট মারাঠা ওয়ারের আউটকাম কি আলটিমেটলি 1782 সালের কি ট্রিটি অফ সলভাই, যেখানে 2 বছরের ডেডলক ঘোষণা করা হলো যে ইংরেজ এবং এদের মধ্যে মারাঠাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। তারপর আবার সে 1804 সালে সে যুদ্ধ শুরু হয়ে গেছিল। ওকে, চলো তাহলে এই ছিল গল্প। ক্লিয়ার? তা ওয়ারেন হেস্টিংস ছিলেন এই সময়, এটা মনে রাখা। তোমার যদি সালটা মনে থাকতো ফার্স্ট মারাঠার কখন থেকে কখন হয়েছে, তাহলে তুমি আরাম করে আনসার করতে পারতে। সেই জন্য আমি বারবার ওই জায়গাগুলো নোট করছি। না ওই সব দেওয়া আছে, মেন কজ কি সব সব বলা আছে এখানে, নিজেরা পড়ে নেবে। পরেরটা তত্ত্বাবধানী সভা, এর আগে দিনই বলেছিলাম 1839-এ হয়েছিল। কে করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। পরবর্তীতে 1843-তে উনি কি করেছিলেন? যুক্ত হয়ে গেছিলেন ব্রাহ্ম সমাজের সঙ্গে। ক্লিয়ার? রাজা রামমোহন রায়কে বলা হয় ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, ফাদার অফ রেনেসা। তারপর কি বলা হয়? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। তারপর বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। এসব সবগুলো করেন, এগুলো পরবর্তীতে আছে, আমি এক্সট্রা পয়েন্ট আরো বলছি। ক্লিয়ার? দেখে নাও, মহারাষ্ট্রী দেবেন্দ্রনাথ ঠাকুর কি তত্ত্বাবধানী সভা 1839-এ, ব্রাহ্ম সমাজ 1843 বা 42 এরকম নাগাদ জয়েন করেন এবং আদি ব্রাহ্ম সমাজ করেন। কারণ কি ইনি অর্থোডক্স টাইপে ছিলেন, রেডিক্যাল ভাবনা চিন্তা করতেন না। ওকে, প্রমোটেড সিস্টেমেটিক স্টাডি ইন্ডিয়াজ পাস্ট উইথ রেশনাল আউটলুক, প্রোপাগেশন অফ রামমোহনস আইডিয়া, এ নিউ ভাইটালিটি অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য মেম্বারশিপ অফ ব্রাহ্ম সমাজ। ওকে, এই তত্ত্বাবধানী পত্রিকা তিনি করেছিলেন বাংলাতে, একে দেবেন্দ্রনাথ ঠাকুরে। ওকে, পরের কোশ্চেন, হু ওয়াজ নোন দ্য লিবারেটর অফ দ্য প্রেস? প্রেসের লিবারেটর কে ছিলেন? এটাকে বলা হয় মেটকাফ। তোমরা সবাই বলবে মেটকাপকে কেন করা হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এত একটা কঠিন আইন ছিল যেটাকে রিপিল করলো, তারপরে ওকে লিবারেটর অফ প্রেস অ্যাক্ট বলা হলো না, প্রেস বলা হলো না। কিন্তু মেটকাপকে কেন লিবারেটর অফ প্রেস বলা হলো? মনে করো, ভালো মতো শুনবে। প্রেসকে প্রথম থেকেই কি করা হয়েছে? সেন্সরশিপের মাধ্যমে ডাউন করা হয়েছে। প্রথম আমাদের পত্রিকা কি ছিল? অগাস্টাস হিক্কির ফার্স্ট বেঙ্গল গ্যাজেট 1780 সালে চালু হয়েছিল, তোমরা সবাই জানো। সেটা 1 বছর চলার পরে ব্রিটিশরা বন্ধ করে দেয়, সেন্সরশিপ করলো। এইভাবে অনেকভাবে সাপ্রেস করা হয়েছিল। তার মধ্যে ইম্পর্টেন্ট সাপ্রেসিভ একটা সেন্সরশিপ অ্যাক্ট ছিল 1823-র, কি লাইসেন্সিং, 1823 লাইসেন্সিং অ্যাক্ট, যে তুমি যদি প্রেস চালাতে হয় তাহলে তোমাকে লাইসেন্স নিতে হবে কার কাছ থেকে? ইংরেজদের কাছ থেকে। এবার বলো, ইন্ডিয়ানরা যদি প্রেস ইংরেজদের কি করছে? এই প্রেসের মাধ্যমেই তো কি করছে? সবার মধ্যে অ্যাওয়ারনেস আনছে ইংরেজদের বিরুদ্ধে। সেই জিনিসটা যদি এবার ভারতীয় কোনো প্রেস খুলতে চাই, ইংরেজের কাছে কি করতে হবে? আবেদন করতে হবে। লাইসেন্সিং একটা খুব কঠিন করেছিলেন। সে কারণে অনেক পত্রিকা, যেমন রাজা রামমোহন রায়ের একটা বিশাল ইম্পর্টেন্ট কি মিরাতুল আকবর, তোমরা সবাই জানো এটা কার পত্রিকা? মিরাতুল আকবর, এটা ছিল রামমোহন রায়ের পত্রিকা, রাজা রামমোহন রায়। ওকে, রাজা রামমোহন রায়ের পত্রিকা ছিল এটা। এই মিরাতুল আকবরটাও কি হয়ে গেছিল? ব্যান হয়ে গেছিল, বন্ধ হয়েছিল, সার্কুলেশন বন্ধ হয়েছিল এই একটা আনার পরে। ক্লিয়ার হয়েছে? দিয়ে 1823-তে এটা হয়েছিল। এবং 1835-এর দিকে মেটাকাপ, ইনি ভারতে ছিলেন, ইনি অ্যাক্টিং গভর্নর জেনারেল ছিলেন। অ্যাক্টিং মানে কি? একজনের টার্ম শেষ হয়েছে, আর একজন ঢোকার আগে কিছুদিন ইনি ছিলেন অ্যাক্টিং গভর্নর জেনারেল ছিলেন। এই অ্যাক্টিং গভর্নর জেনারেল থাকার ফলে কি করেছিলেন? এই অ্যাক্টটাকে কি করেছিলেন? অ্যাবলিশ করেছিলেন। সেই কারণে ওনাকে বলা হয় লিবারেটর অফ প্রেস। বোঝা গেছে? ম্যাকলের কথা বলেছি, ম্যাকলেমিনিটের কথা বলে দিয়েছি, সব বলে দিয়েছি। ক্লিয়ার? এই সেই মেটাকাপ যে 1809-এ মনে করো 1809-এ কি করেছিলেন? ট্রিটি অফ অমৃতসর করেছিলেন, সাইন করে এসেছিলেন। ট্রিটি অফ অমৃতসর সাইন করে এসেছিলেন ইংরেজদের হয়ে, রঞ্জিত সিং এর সঙ্গে। ওকে, পরেরটা, পরের কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য মেন ইন্সপিরেটর ফর দ্য ইয়ং বেঙ্গল? ইয়ং বেঙ্গলের মেন ইন্সপিরেটর কে ছিলেন? ধীরজিও ছিলেন, সবাই জানো। কোন কলেজে ছিলেন ইনি? এটা ইম্পর্টেন্ট, মনে রাখবেন। হিন্দু কলেজ, হিন্দু কলেজে প্রফেসর ছিলেন। সংস্কৃত কলেজে না, সংস্কৃত কলেজে ছিলেন কে? বিদ্যাসাগর, উনি ছিলেন হিন্দু কলেজের। ক্লিয়ার? তাহলে এটা হলো এই ডেভিড হেয়ার, দেখতে পাচ্ছ ডেভিড হেয়ার কি করেছিলেন? এই হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এই হিন্দু কলেজটা কে প্রতিষ্ঠা করেছিলেন? এই ডেভিড হেয়ারই তো করেছিলেন। কত সালে? 1817 সালে। আলেকজান্ডার ডাফ ছিলেন, রাজা রামমোহন রায় ছিলেন, এরা ছিলেন। রাজা রামমোহন রায় সম্বন্ধে এক্সট্রা পয়েন্ট অনেক বলে দিয়েছি। চলো পরেরটা,
এই দেখো, হু কল্ড এ ট্র্যাডিশনাল মডার্নাইজার, কাকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়, প্রথাগত আধুনিক আধুনিকে বলা হয়, কাকে বলা হয়? কতবার বলেছি বলো, তাহলে আনসার কি হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর হবেন কি? এটার আনসার কে বলেছিলেন? এ ট্র্যাডিশনাল মডার্নাইজার বাই অমলেশ ত্রিপাঠী, বাই অমলেশ ত্রিপাঠী, হিস্টোরিয়ান, ইনি বলেছিলেন কি ট্র্যাডিশনাল মডার্নাইজার। ওকে, শিকাগো বিবেকানন্দ যদি বলি 1893 11 সেপ্টেম্বর শিকাগোতে, আমেরিকার শিকাগোতে যে রিলিজিয়াস সম্মেলন হয়েছিল, ফার্স্ট রিলিজিয়াস পার্লামেন্ট হয়েছিল, সেখানে বক্তব্য দিয়েছিলেন। ওকে, রামমোহন রায়ের সম্বন্ধে অনেক কথা বলেছি। বিজি তিলক যদি বলা হয় কি? লোকমান্য নামে পরিচিত। লোকমান্য নামে পরিচিত কি? পত্রিকা করেছিলেন কি? মারাঠা। মারাঠা কোন ভাষায়? ইংলিশ ভাষায়। আর কেশারি, কেশারি করেছিলেন কি? মারাঠা ভাষায়। ওকে, পরেরটা আর কি? এবিজি তিলকের সম্বন্ধে যদি আমি বলি, গণপতি ফেস্টিভ্যাল, শিবাজি ফেস্টিভ্যাল, মনে রাখবে, গণপতি, শিবাজি, এবিজি তিলক করেছিলেন। আরো যদি বলি নো ট্যাক্স ক্যাম্পেন, মহারাষ্ট্রে ইনি বলেছিলেন, প্লেগ হয়েছিল ওই জন্য নো ট্যাক্স ক্যাম্পেন স্টার্ট করেছিলেন। ওনাকে সিডিশন চার্জে 3বার জেলে ভরা হয়, সেখানে অনেক কিছু তিনি বই লিখেছিলেন। কি? গীতা রহস্য, গীতা রহস্য বই লিখেছিলেন। কি? আর্কটিক হোম অফ আরিয়ান, আর্যদের আর্য বাসস্থান কোথায় ছিল উনি বলেছিলেন যে আর্কটিকে। ওকে, তাহলে আনসার ট্র্যাডিশনাল মডার্নাইজার কি হলো? আমাদের ট্র্যাডিশনাল মডার্নাইজার হলো বিজি তিলক। ক্লিয়ার? চলো পরেরটা যাই। আচ্ছা, এখানে বলা আছে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে আরো এক্সট্রা পয়েন্ট কি? তত্ত্বাবধানী পত্রিকার সঙ্গে যুক্ত ছিল, যে তত্ত্বাবধানী পত্রিকা দেবেন্দ্রনাথ ট্যাগর ছিলেন উনি। তাছাড়া উনি আরেকটা পত্রিকা ছিলেন, কি ছিলেন? সোমপ্রকাশ ছিলেন। আর কি? হিন্দু প্যাট্রিয়টের সঙ্গে ছিল। আর কি? সর্বশুভঙ্করী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট খুবই, এগুলো আননোন। দেখো, এটা বেশিরভাগ স্টুডেন্টই জানো, কিন্তু বাকি পত্রিকা এখন পিএসসি এইসব জিনিসগুলো জিজ্ঞেস করছে। তত্ত্বাবধানী পত্রিকা তোমরা সবাই নাম শুনেছো, কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি যুক্ত ছিলেন? ইয়েস, ছিলেন। এগুলো খুব আনকমন জায়গা, এই জায়গাগুলো কার সঙ্গে কি যুক্ত, এগুলো থেকে পিএসসি এখন বেশি জিজ্ঞেস করছে কোশ্চেন, সো এগুলো একটু দেখে পড়বে। ওকে, তাছাড়া তো উইডো রিমারেজের ব্যাপারে তো বলেছেন, এত লেখা আছে, এগুলো এগুলো আর কিছু বললাম না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্বন্ধে এটা হলো এক্সট্রা পয়েন্ট। পরেরটা, হু অর্গানাইজ দ্য কাউন্সিল অফ বড় ভাই? এক্ষুনি বললাম, কে করেছিলেন? নানা ফডনবিস করেছিলেন। কোথায়? নানা ফডনবিস। বাকিগুলোতে গেলাম না, নানা ফডনবিস এটা করেছিলেন। ওকে, চলো, এই নানা ফডনবিসকে কি বলা হয়? নানা ফডনবিসকে বলা হয় মেকিয়াভেলি অফ মারাঠা, বা মারাঠাজ মেকিয়াভেলি, যেটা বলবে সেটাই। মারাঠাজ মেকিয়াভেলি ইংরেজরা বলতেন এনাকে, ইনি ভালো ডিপ্লোম্যাট ছিলেন একজন। ওকে, চলো পরেরটা। দ্য সেন্টার অফ পর্তুগিজ পাওয়ার, পর্তুগিজের সেন্টার কোথায় ছিল? প্রথমে ওরা বিজাপুরে এসেছিল। প্রথমে আসলো কোথায়? কালিকটে। কালিকটে কোথায় আসলো? কে আসলো? ভাস্কো দা গামা, তাই না? সর্বপ্রথম কে আর আসে? প্রথম পর্তুগিজরা আসে, ভাস্কো দা গামা, ইনি আসলেন। কিং কে ছিলেন কালিকটের? জামোরিন কিং ছিলেন। প্রথম ফ্যাক্টরি কিন্তু কালিকটেই করেছিলেন, কিন্তু পর্তুগিজের পাওয়ার কোথায় ছিল? শক্তির কেন্দ্র কোথায় ছিল? গোয়া। 1510 সালে ওদের ক্যাপিটাল বিজাপুর থেকে এখানে ট্রান্সফার হয়। 1510 সালে বিজাপুর থেকে গোয়াতে ক্যাপিটাল ট্রান্সফার করে। কে করে? আলবুকরুক। আলবুকরুক, ওনাদের গভর্নর ছিলেন এই আলবুকরুক। ফ্রান্সিসকো ডি কিছু একটা ছিল, আলবুকরুক মনে রাখবে। ওকে, কিভাবে মনে রাখবে? আলবুকরুক, আলবুকরুকে বুক করে নিয়েছে গোয়াকে, এভাবে মনে রাখতে পারো। এই গোয়াতেই কি ছিল? ওনারা ঘাঁটি গেড়েছিল। স্বাধীনতার পরেও এই গোয়াতে ওনারা ছিলেন ঘাঁটি গেড়ে। আমি বলেছিলাম না যে এই পর্তুগিজ প্রথম এসেছিল ভারত ইন্ডিয়াতে, কিন্তু সব শেষে এখান থেকে বেরিয়েছিলেন। ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার হলো কি? গোয়া। ওকে, বেশ, চলো। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং রিভল্ট? বলো, এই কোশ্চেন কতবার জিজ্ঞেস করেছে? দেখো, একটা কোশ্চেনও বাদ দিনই, যেরকম এসছে একদম ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাবে করেছি। ক্যানিং, লর্ড ক্যানিং, সবই বলে দিয়েছি, এক্সট্রা পয়েন্টগুলো বলে দিয়েছি। তাহলে আনসার কি হলো? ক্যানিং। এই দেখো, ক্যানিং এর সম্বন্ধে এক্সট্রা পয়েন্ট। ভাইসরয় 1858 থেকে 62।
ভাইসরয়, গভর্নর জেনারেল, দেখো দুটো জিনিস, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কত ছিল 1856-57 ছিল, তাই না? তারপরে তো 1858 সালে কি আসলো, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা আসলো বা গুড গভর্নেন্স একটা আসলো। তারপরে কি করা হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াটাকে সরিয়ে পদটাকে কি করা হলো, সরিয়ে কি করা হলো, ভাইসরয় করা হলো, তাই ভাইসরয় হলো। তাই লর্ড ক্যানিং কি ইনডিরেক্ট হতে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, এই তো এখানে লেখা আছে। আচ্ছা, ইনি এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটাকে পড়েছিলেন, কোথায় হয়েছিল, অ্যাট এলাহাবাদ। এটা পিএসসি ফেভারিট কোশ্চেন, এলাহাবাদে হয়েছিল। আর রেড কে করেছিলেন, রেড বাই এই ক্যানিং, এই ক্যানিং পড়েছিলেন ওটা, এই যে চার্ট সনদটা এসেছিল। ওকে, পরেরটা হোয়াইট মিউটিনি, ইউরোপিয়ানদের ট্রুপসের 1859 এটা হয়েছিল। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 হয়েছিল, এটা ইম্পর্টেন্ট খুব। যিনি কি করেছিলেন, বাজেট আর পোর্টফোলিও সিস্টেম, পোর্টফোলিও সিস্টেম মানে পদাধিকার বলে কেউ যদি অমুক পোস্টে যায় তাহলে অটোমেটিকলি কোনো একটা পোস্টে তার আন্ডারে চলে আসবে। যেমন যদি পলিটির কথা বলি, কেউ যদি ভাইস প্রেসিডেন্ট হও তাহলে পরে কি তুমি অটোমেটিক্যালি পদাধিকার বলে তুমি কি রাজ্যসভা চেয়ারম্যান হয়ে যাচ্ছ। সেই পোর্টফোলিও সিস্টেমটাকে এনেছিলেন এই লর্ড ক্যানিং এনেছিলেন। ওকে, তাছাড়াও এই যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট এই সময় পাস হয়েছিল, ধর লেখা আছে 1856-এ। 3টে ইউনিভার্সিটি হয়েছিল এই 1858 সালে, যে এটা আসলো 3টে ইউনিভার্সিটি এসেছিল। 1854-এ মনে করো উডে ডিসপ্যাচ এসেছিল। উডে ডিসপ্যাচকে কি বলা হয়, ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন বা এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া। সেখানে বলা ছিল বোম্বে, বেঙ্গল, মাদ্রাজ, এই 3টে প্রেসিডেন্সিতে কি হবে, 3খানা ইউনিভার্সিটি তৈরি হবে। তারই রিকমেন্ডেশন 1857 সালে এখানে 3টে জায়গায় কি হলো, তোমার এটা তৈরি হলো। ক্লিয়ার হয়েছে? চলো পরে কোশ্চেন, হু ফাউন্ডেড এশিয়াটিক সোসাইটি? 100 বার বললাম, 1784 সালে। কে? উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স। ডেভিড হেয়ার বলে দিয়েছি, আলেকজান্ডার ডাফো বলেছি, ডিরোজিও বলে দিয়েছি। পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং নোন অ্যাজ দ্য ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন? দেখো এক্ষুনি বললাম কি, উডের ডিসপ্যাচ, বারবার বললাম 1854-এর। ওকে, এটা কোন সময় ছিল, কার্জনের সময় ছিল। এই 1858 সালে 82 সালে ইন্ডিয়ান এডুকেশন কমিশনের রিপোর্ট, এটা রিপনের সময় এসেছিল। কি, হান্টার কমিশন। আর একটা হান্টার কমিশন এসেছিল 1919 সালে, এটাকে বলা হয় হান্টার কমিশন। হান্টার কমিশন দুখানা এসেছিল ভারতে, হান্টার কমিশন দুখানা ভারতে এসেছিল। যেটা 1882 সালে আসলো সেটা হলো আমার কি, সেটা হলো এডুকেশনের ব্যাপারে। আর আরেকটা হান্টার কমিশন এসেছিল 1919 সালে, যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে দেখার জন্য এসেছিল। বোঝা গেল? তাহলে ওটা কি হবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে দেখার জন্য হান্টার কমিশন এসেছিল। ক্লিয়ার? এই চারটার একটার মাধ্যমে ক্রিশ্চিয়ান মিশনারি আসলো, 1 লাখ পার অ্যানাম, 1 লাখ পার অ্যানাম ইন্ডিয়ানদের দেওয়া হবে টাকা। এসব গল্প সব বলে দিয়েছি, যারা দেখোনি তার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে। আমি থরলি এইভাবে আমি ডিটেলে বলতে যাচ্ছি। ওকে, পুরো জিনিসটা তোমার কভার হয়ে যাবে। এই তো এখানে বলা আছে, সমস্ত গল্পটাই বলা আছে। টাকাটা ওরিয়েন্টালিস্ট এবং ইংলিশিস্টের মধ্যে কন্ট্রোভার্সি শুরু হলো। এই কন্ট্রোভার্সিটিকে মেটানোর জন্য কি করে, দেখো ইংলিশ ভার্সেস ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বললাম তখনই, এই গল্পটা যা বলা আছে এখানে তাই বললাম। তারপর কি ম্যাকলিমিনিট তৈরি হলো 1835 সালে বললো, এবং দেখো এটা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা ডাউন ফিল্ট্রেশন থিওরি বলেছিল। এবং তারপরে এটাকে কি করলো 1854-এ এই জিনিসটাকে রিভিউ করার জন্য এখানে আসলো, যে আমি টাকা পয়সা যে দিলাম সেটাকে রিভিউ করো, তো সেই জন্য এই ডিসপ্যাচ ছিল। আসার পর কি করলো, এই ম্যাকলিমিনিটকে ডাউন ফিল্ট্রেশন থিওরিকে বন্ধ করলো, এবং কি করলো দেখো লিখেছে রিপিডিয়েটিং ডাউন ফিল্ট্রেশন থিওরি বন্ধ করা আছে। এবং কি করলো, ক্যালকাতা, বোম্বে, মাদ্রাজে কি করলো, 3খানা ইউনিভার্সিটি করলো, যেটা পরবর্তীতে 1857 সালে গিয়ে এস্টাবলিশ হলো ক্যানিং এর সময়। ওকে, আর কি করলো, নোট কনসিডার দ্য ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। ওকে, চলো এখানে সমস্ত লেখা আছে, নিজে একবার পড়ে নেবে, আমি পুরো গল্প বলে দিচ্ছি, আপনার কিছু নেই। পরেরটা, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট দ্য অ্যাক্টিভ লিডার অফ ব্রাহ্ম সমাজ? ব্রাহ্ম সমাজের সবাই যারা, দেবেন্দ্রনাথ ট্যাগর ঢুকেছিলেন 1843-তে, কেশবচন্দ্র সেন 1867-এ ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া করে দিলেন। অক্ষয় কুমার দত্ত ছিলেন, স্বামী বিবেকানন্দ একমাত্র ছিলেন না, স্বামী বিবেকানন্দ ব্রাহ্ম সমাজের সময় ছিলেন না। ওকে, ইনি 1893-তে শিকাগো সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন। ওকে, কোথায় হয়েছিল, শিকাগো সম্মেলনে। দেখো ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়ার কথা বলেছিলাম, ব্রাহ্ম সমাজ কে করেছিলেন প্রতিষ্ঠা, 1828 সালে রাজা রামমোহন রায় করেছিলেন। ব্রাহ্ম সমাজ ভাগ হলো 1866 সালে, একটা ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া থাকলো, একটা আদি ব্রাহ্ম সমাজ থাকলো। আদি ব্রাহ্ম সমাজ থাকলে রবীন্দ্রনাথ ট্যাগর, আর ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া করলেন কেশবচন্দ্র সেন। ওটাই লেখা আছে। 1878 সালে আবার এটা দুবার ভেঙেছে ব্রাহ্ম সমাজ, একবার ভাঙলো, এটা সেকেন্ড স্পিড। 1878 সালে কুচবিহারের কন্ট্রোভার্সি, মানে 13 বছরের ওল্ড ডটার এই কেশবচন্দ্র সেনের কোচবিহারের মহারাজার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন, সেই কারণেই আর একটা ভেঙেছিলেন। দেখি হলো সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন, যিনি কে তৈরি করেছিলেন, আনন্দমোহন বোস, শিবচন্দ্র দেব, উমেশচন্দ্র দত্ত। ক্লিয়ার হয়েছে?
সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি হলো 1800 কত সালে? 78 সালে, মনে রাখবে। ওকে, পরেরটা, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য এশিয়াটিক সোসাইটি ফাউন্ড? কতবার জিজ্ঞেস করবো, দেখো এশিয়াটিক সোসাইটি কত সালে হবে? 1784 সালে স্যার উইলিয়াম জোন্স হয়েছিল। ওকে, পরেরটা, হু সেড সাব সাব লাল হো জায়গা? আমি আগের দিন বলেছিলাম, আগের ভিডিওতে ডিটেলে বলেছিলাম যে রঞ্জিত সিং 1809 সালে অমৃতসরে ট্রিটি করলেন এবং একদিন ম্যাপ দেখছিলেন, বলা হয় যে একদিন ম্যাপ দেখছিলেন, ম্যাপ দেখার পর দেখছিলেন ব্রিটিশদের পুরো ওয়ার্ল্ডে ওনার আধিপত্য দেখছিলেন, কলোনিগুলো দেখছিলেন, দেখতে গিয়ে উনি এটা বলেছিলেন যে ওনার স্টেট বাদ দিয়ে, কারণ ওনার স্টেটে অ্যাটাক করেননি, ট্রিটি হয়ে গেল, বলেছিলেন ওটা বাদ দিয়ে সমস্ত জায়গায় ইংরেজরা কভার করে নেবে, সেটাই বলেছিলেন সব লাল হো জায়গা। এটাই পরবর্তীতে কি প্রমাণিত হলো? দেখলে 1843 সালে ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার হবে এবং সেটাকে অ্যানেক্স করে নেবে। বোঝা গেল 1839 সালে রঞ্জিত সিং মারা যাবে। ওনার এই দূরদর্শী সম্পন্ন দৃষ্টিটা হয়, সাকসেস হয়, সেজন্য এই কোশ্চেনটা বারবার দেয়, সাব লাল হো জায়গা কথাটা কে বলেছিলেন? রঞ্জিত সিং। কি ব্যাপারে? যে ব্রিটিশরা সব অ্যাকোয়ার করে নেবে বা ক্যাপচার করে নেবে, সেটার জন্য বলা হয়েছিল এটা। ক্লিয়ার? এই যে তেগ বাহাদুর দেখতে পাচ্ছ, তেগ বাহাদুরকে কে কিল করেছিল? অরঙ্গজেব। কিল্ড বাই অরঙ্গজেব। এই গুরু গোবিন্দ সিং জাফরনামা লিখেছিলেন। এই যে এই সময় তেগ বাহাদুরের ছেলে ছিলেন গুরু গোবিন্দ সিং, এই জাফরনামা লিখেছিলেন কি? শিখদের এবং অরঙ্গজেবদের কি পিস ট্রিটির জন্য। এই পিস ট্রিটি একটা লেটার লিখেছিলেন, এটাকে বলা হয় জাফরনামা। কাকে লিখেছিলেন? অরঙ্গজেবকে লিখেছিলেন। কিন্তু অরঙ্গজেব এটা দেখার পরে রাজি হয়েছিলেন, কিন্তু সাইন করতে পারেননি। তার আগে কি কি হয়েছে? তিনি মারা যান। তারপর কে আসলেন? বাহাদুর শাহ এসেছিলেন, মনে করো। তারপর কিং কে এসেছিল? বাহাদুর শাহ। এই বাহাদুর শাহ এই টাইমে এই গোবিন্দ সিংকেও কিল করে দেওয়া হয়। ওকে, দুজন আফগান মেরে দিয়েছিলেন। ওকে, চলো, হোয়াই ডিড ভিল রিভল্ট এ? ভিল রিভল্ট কোথায় হয়েছিল সবাই জানো? এটা পরীক্ষা আগের দিন বলেছিলাম। ভিল রিভল্ট কোথায় হয়েছিল? ভিল রিভল্ট হয়েছিল খানদেশে। সাল কত? 1831। লিখে নাও, 1831। 1831 কোথায় হয়েছিল? খানদেশে হয়েছিল। পরীক্ষায় দেয় এই ছোটখাটো রিভল্ট গুলো কোথায় হয়েছিল, এগুলো তোমাকে দেয়, খানদেশে হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন। আচ্ছা, ভিল রিভল্টে আমি সালটা দুবার হয়েছিল, আমি এখানে 1831 বললাম, 1817 সালটা একটু ঠিক করে রেক্টিফাই করে নেবে। 1817 এটা এখানে লেখা আছে, কে ছিলেন রিল লিডার, সবকিছু লেখা আছে। কি লেখা আছে? সেবারাম। পরীক্ষায় দেয়, এটুকু দিয়ে দিতে পারে কে করেন। ওকে, ভিল আপরাইজিং এন্ড দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে, পড়ে নেবে। হু ইন্ট্রোডিউস সানসেট ল? সানসেট ল কার সঙ্গে যুক্ত? পার্মানেন্ট সেটেলমেন্টের সঙ্গে যুক্ত। কে করেছিলেন? পার্মানেন্ট সেটেলমেন্ট, জমিদারি সেটেলমেন্ট, এটাকে বলা হয়। 1793 সালে করলো, কে করলেন? আমাদের লর্ড কর্নওয়ালিস করেছিলেন। সব বলেছি, হেস্টিংস এর সম্বন্ধে বলে দিয়েছি, বেন্টিং এর সম্বন্ধে বলে দিয়েছি, ক্যানিং এর সম্বন্ধে বলে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার হলো আমার কি? লর্ড কর্নওয়ালিস। পরেরটা, হু ওয়াজ দ্য লিডার অফ তারিকা মুভমেন্ট? তারিকি মোহাম্মদী মুভমেন্ট বা তারিকা মুভমেন্ট কে করেছিলেন? এই তিতুমির। কে করেছিলেন? তিতুমির বা মীর নিসার আলী। ওকে, তারিকা মুভমেন্ট বা তারিকি মোহাম্মদী মুভমেন্ট। ক্লিয়ার হয়েছে? হাজী শরীয়তুল্লাহ কি করেছিলেন? ফরাজি মুভমেন্ট চালু করেছিলেন। ফরাজি মুভমেন্ট চালু করেছিলেন কত সালে? 1818 দিকে। এটার পরে কি করলো? দুদু মিয়া আসলো, ওনার ছেলে তো এ করলেন। ওকে, সৈয়দ আহমেদ কি বেরেলভি, এই যে সৈয়দ আহমেদ বেরেলভি তোমরা দেখতে পাচ্ছ, কি করেছিলেন? ওয়াহাবি মুভমেন্ট করেছিলেন। ওয়াহাবি মুভমেন্ট কোথায় চালু করেছিলেন? অ্যাট ইউপি। ওকে, তো এই ছিল তোমাদের ভিডিও, থার্ড সেট কমপ্লিট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।